দেশের সবশেষ আসন বান্দরবান ৩০০ আসনে মাত্র ১২ ঘন্টার ব্যবধানে ঘটে গেল এক নজিরবিহীন রাজনৈতিক নাটক। যে আসনটি রবিবার রাতে জোটের স্যাক্রিফাইস হিসেবে এনসিপিকে দান করে দেওয়া হয়েছিল, সোমবার দুপুরেই তা আবার জামায়াতকে ফিরিয়ে নিতে হলো। কিন্তু কেন এই ইউটার্ন? কারণ জামায়াতের কেন্দ্র চাইলেও তৃণমূলের কর্মীরা এই দানছত্র মেনে নেয়নি। অ্যাডভোকেট আবুল কালামের মতো শক্তিশালী প্রার্থীকে বসিয়ে দেওয়ার খবরে বান্দরবানের নেতাকর্মীরা ফেটে পড়েছিল ক্ষোভে। অবশেষে কেন্দ্র বাধ্য হয়েছে মাঠের বাস্তবতা মেনে নিতে। কিন্তু প্রশ্ন হলো, বান্দরবানে যদি ভুল শুধরানো যায়, তবে চুয়াডাঙ্গা, ঢাকা কিংবা রংপুরের মতো গোল্ডেন সিটগুলোতে কেন আত্মঘাতী সিদ্ধান্ত বহাল থাকবে? আজ আমরা জামায়াতের সেই আসন বিতরণ বা চ্যারিটির রাজনীতির ব্যবচ্ছেদ করব, যা কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। জামায়াতের আসন সমঝোতা নাকি আসন বিতরণ? চুয়াডাঙ্গা ২ আসনের দিকে তাকান। ১৯৯১ সাল থেকে এটি জামায়াতের ঘাঁটি। এখানে জামায়াতের প্রার্থীরা কয়েকবার জিতেছেন। এখানকার জামায়াত প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব, অথচ এই নিশ্চিত আসনটি তুলে দেওয়া হলো এনসিপির মোল্লা এহসান ফারুকের হাতে, যিনি একজন কট্টর জামায়াত শিবির বিদ্বেষী। যে লোকটা সারাদিন জামায়াতকে গালি দেয়, তাকেই জামায়াতের কর্মীরা কাঁধে করে সংসদে নেবেন? এটা সম্ভব? এর চেয়ে বড় আইরনি আর কি হতে পারে? একই চিত্র ঢাকা ১১ আসনে। জামায়াতের আতিকুর রহমান দিন রাত পরিশ্রম করে জয়ের ভিত্তি তৈরি করেছিলেন। এখানে অভ্যন্তরীণ জরিপও তার জয় নিশ্চিত ছিল। জামায়াত এ আসনে ভোটার মাইগ্রেট করেছে প্রচুর। তথ্য বলছে, ঢাকায় আসা বিভিন্ন এলাকার জামায়াতের ভোটারদের কৌশলে এ আসনে ভোটার বানিয়েছে জামায়াত, যাতে করে এখানে নিশ্চিত জেতা যায়। কিন্তু সমঝোতার নামে আসনটি দেওয়া হলো এনসিপির নাহিদ ইসলামকে। তৃণমূলের ভাষায় জুলাই বিপ্লব বেছে দেওয়া এই লোকটা কি আদৌ জামানত বাঁচাতে পারবে? গতকালও সে আসিফ মাহমুদকে নিজেদের দলে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেছে। সেখানে সাদিক কায়েমকে মাইনাস করা হয়েছে। সাদিক কায়েম সেই ছবিতে ছিলেন, নাহিদ ইসলাম সেই ছবি ইচ্ছাকৃতভাবে কেটে ফেসবুকে আপলোড করেছেন। রংপুর ৪ আসনেও একই হাহাকার। জেলা জামায়াতের আমির এটিএম আজম খানের মতো হেভিওয়েট প্রার্থী এবং আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের রায়ের সময় ৫ জন শহীদের রক্তে ভেজা এই উর্বর আসনটি দেওয়া হলো এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে। আক্তার একসময় শিবিরের সাথে ছিলেন ঠিকই, কিন্তু এখন তার জনভিত্তি কতটুকু? বিএনপির এমদাদ ভরসার মতো শিল্পপতির টাকার গরমের সামনে আক্তার কি আদৌ টিকে থাকতে পারবেন? জামাত কর্মীরা বলছেন এগুলো আসলে সমঝোতা নয়, এগুলো এক ধরনের পলিটিক্যাল সুইসাইড। বিএনপিকে ইচ্ছাকৃতভাবে এসব আসনগুলো ছেড়ে দেওয়া। এদিকে ঢাকা ৮ আসন হলো জামায়াতের সবচেয়ে বেশি ভোটারের আসন। এখানেও দেশের নানা প্রান্ত থেকে আসা জামাত শিবিরের নেতাকর্মীদের ভোটার বানিয়ে ভোট ব্যাংক বাড়িয়েছে জামাত। মূলত জামাত নেতা মীর কাসেম আলী মিন্টুর জন্য তিলে তিলে আসনটি ৩ যুগ ধরে প্রস্তুত করে আসছিল জামাত এবং ইসলামী ছাত্র শিবির। কিন্তু সেখানে প্রার্থী করা হলো কাকে? জামাতকে সবচেয়ে বেশি গালমন্দ করা নাসিরুদ্দিন পাটোয়ারি ওরফে ডার্বি নাসিরকে। মানে এগুলো কি ছেলের হাতের মোয়া? মির্জা আব্বাসের বিপরীতে নাসিরুদ্দিন পাটোয়ারিরে দুধের শিশুও বলাটা পাপ হবে, পাপ। এই পাটোয়ারি প্রথমে চাঁদপুরে গণসংযোগ করে দেখলেও সেখানে ভাত নাই, জিততে পারবে না। পরে আসলো ঢাকা ১৮ আসনে। এখানে এসেও দেখে এখানে তার কোনো অস্তিত্বই নাই। এখন আবার সে জামায়াত এনসিপি জোটের ঢাকা ৮ আসনের প্রার্থী। এগুলো স্রেফ ফাইজলামি। শহীদ ওসমান হাদির আসনে এরকম একজন ফালতু প্রার্থী দেয়া জামাতের ভুল। এদিকে এবি পার্টির কুখ্যাত নেতা মুজিবুল হক মঞ্জু, যে কিনা জামাত ভাঙ্গার অন্যতম কারিগর, তাকে দেয়া হলো জামাতের সবচেয়ে শক্তিশালী আসন ফেনী ২-এ। এখানে জামাতের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার জন্য মানুষ বলা চলে পাগল। এবার আসি ইসলামী আন্দোলন বা চরমনাইয়ের প্রসঙ্গে। তাদের ১৪৩টি এ গ্রেড আসনের তালিকা দেখলে মনে হয় তারা আসলে দিবা স্বপ্ন দেখছে। জামাতের ভোট ব্যাংক খ্যাত কুমিল্লা ১১, চট্টগ্রাম ১৫, কক্সবাজার ৩, এমনকি সাতক্ষীরা ৩ আসনেও তারা দাবি করে বসেছে। ভাই, সাতক্ষীরা কি জিনিস সেটা কি ইসলামী আন্দোলন জানে? জামাত সেখানে ৩০০ ভোল্টেজে প্রচারণা চালাচ্ছে, আর চরমোনাই সেখানে জামাতের কাঁধে ভর করে পাশ করতে চায়। বাস্তবতা হলো ইসলামী আন্দোলনের কোনো নির্বাচনী প্রচারণা নাই। মিছিল, মিটিং বা ভোট কেন্দ্রে ভোটার আনার সামর্থ্য এই আসনগুলোতে নেই। সব করতে হবে জামাতকে। জামাত তাদের জন্য জান প্রাণ দিয়ে খাটার প্রস্তুতি নিচ্ছে, আর তারা উল্টো জামাতের কলিজা বা দুর্গগুলো নিয়ে টানাটানি করছে। সোশ্যাল মিডিয়ায় তাদের নেতারা সিন্ডিকেট করে পোস্ট দিচ্ছেন, জামাত কর্মীরা চুপ আছে জোটের স্বার্থে। কিন্তু চরমোনাইয়ের এই আচরণ দেখে মনে হয় তাদের আবদার মেটাতে হবে, নয়তো তারা জামাতের উপর দোষ চাপিয়ে খেটে পড়বে।
নিজেদের সামর্থ্য অনুযায়ী আসন চাওয়াটা কি শোভন ছিল না? জামাতের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত উদার মানুষ, কিন্তু রাজনীতিতে অতি উদারতা অনেক সময় দুর্বলতা হিসেবে গণ্য হয়। এনসিপির মতো দলকে, যাদের নেতারা জামায়াতকে নিয়ে বিষোদ্গার করে, তাদের হাতে নিশ্চিত আসনগুলো তুলে দিয়ে আমির সাহেব কি কর্মীদের মন ভাঙলেন না? ময়মনসিংহ 6, মানিকগঞ্জ 2, শেরপুর 1, তালিকা অনেক লম্বা। কর্মীরা বলছেন, আমরা যাদের চোর বাটপার হবি তাদের জন্য ভোট চাইব কোন মুখে? জামাত তো বলে সৎ লোকের শাসন চাই। তাহলে এনসিপির এই বাচ্চা কাচ্চারা যারা এতদিন দুর্নীতি করলো, তারা কি সৎ ছেলে? ভোটের মাঠ কোনো চ্যারিটি বা দানছত্র নয়। সমঝোতা মানে হলো যার যেখানে জয়ের সম্ভাবনা বেশি সে সেখানে প্রার্থী দেবে। কিন্তু জামাত দিচ্ছে উল্টো ফর্মুলায়। নিজেদের নিশ্চিত আসন অন্যকে ছেড়ে দিচ্ছে, নিজেদের তিলে তিলে গড়া আসন অন্যদের ছেড়ে দিচ্ছে। এর ফলাফল কি হবে? অনেক নেতাকর্মী হয়তো ক্ষোভে ভোট কেন্দ্রেই যাবেন না। আর নির্বাচন পেরোলেই এনসিপির এই নেতারা যে আবার পোল্টি নেবে না বা গাদ্দারি করবে না, তার গ্যারান্টি কে দিবে? এরা জিতলে তো গাদ্দারি করবেই, আর হারলে বলবে জামাতের লোকজন আমাদের জন্য কাজ করে না, এজন্য আমরা হেরে গেছি। সুতরাং জামাতকে এবার ফাটাও। বান্দরবনের ঘটনা প্রমাণ করেছে কেন্দ্র ভুল করতে পারে, কিন্তু তৃণমূল কখনো ভুল করে না। বান্দরবনে যদি 12 ঘন্টায় সিদ্ধান্ত বদলানো যায়, তবে চুয়াডাঙ্গা, রংপুর বা ঢাকার ওই আসনগুলো নিয়েও পুনর্বিবেচনার সময় এখনও শেষ হয়ে যায়নি। জামাত নেতাদের বুঝতে হবে, কর্মীদের মনোবল ভেঙে দিয়ে কোনো জোট সফল হয় না। এনসিপি বা চরমোনাইকে খুশি করতে গিয়ে নিজের ঘরের সন্তানদের এতিম করার এই নীতি আত্মঘাতী হতে পারে। জোট অবশ্যই হতে হবে, কিন্তু সেই জোটে জামাতের প্রার্থী অবশ্যই 250 জন থাকতে হবে। জামাত যদি নিজেরাই মাত্র 150 আসনে নির্বাচন করে আর এনসিপি, চরমোনাই বা অন্যান্য দলগুলোকে 150 আসন ছেড়ে দেয়, এটা হবে চরম আত্মঘাতী। বিএনপিকে লিখে দেয়া যে তোমরা জিতে যাও। দর্শক, আপনার কি মনে হয়, জামাতে কি উচিত তৃণমূলের কথা শুনে এই নিশ্চিত আসনগুলো ফিরিয়ে নেওয়া, যেহেতু এখনো সময় আছে, নাকি জোটের স্বার্থে এই স্যাক্রিফাইস মেনে নেওয়া উচিত? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।